সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর, দৈনিক আমার দেশ। সুলতান মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা মূল আলোচনায় যাবার আগে আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, ইসির শক্ত ভূমিকা চায় দলগুলো। নির্বাচন কমিশনের সংলাপ, বিএনপি, জামায়াত, এনসিপি সহ 12টি দলের সঙ্গে গতকাল 2 পর্বে ইসির সংলাপ। এ নিয়ে 47টি দলের সঙ্গে সংলাপ করল ইসি। কার্যক্রম নিষিদ্ধ, নেতৃত্ব পলাতক, আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে? দিল্লিতে দ্বিপক্ষীয় বিষয়ে খলিল দোভাল বৈঠক, দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ। আমার দেশ, শেখ পরিবার বিদেশে আয়েশে বিপর্যস্ত আওয়ামী লীগের তৃণমূল। বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলের দ্বন্দ্ব, স্বতন্ত্র প্রার্থী হতে চান অনেকেই। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা, দিল্লিতে খলিল দোভাল দ্বিপক্ষীয় বৈঠক। যুগান্তর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রার্থী মূল্যায়নের চিন্তা, শান্তিপূর্ণ নির্বাচনে সামরিক বাহিনীর সহায়তা প্রয়োজন, প্রধান উপদেষ্টা। কোথাও বিরোধ রাখতে চায় না বিএনপি, জামায়াতের তালিকায় আসছে বড় পরিবর্তন। পাশাপাশি আরেকটা সংবাদ, ভূমধ্যসাগরে গুলিতে 3 যুবক নিহত। সমকাল, একদিনে সংসদ ও গণভোটের কর্মপরিকল্পনা চায় দলগুলো। গণতন্ত্র প্রতিষ্ঠায় মব সন্ত্রাস থেকে সরতে হবে। দিল্লিতে খলিল দোভাল বৈঠক, দ্বিপক্ষীয় প্রধান সমস্যাগুলো নিয়ে আলোচনা। দৈনিক ইত্তেফাক, সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে, তাদের সমর্থনে দ্রুত সংকট উত্তরণ সম্ভব হয়েছে। ডিএসসিএসসির গ্রাজুয়েশন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা, আসনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিএনপির মিত্র দলগুলো। মির্জা ফখরুল ও নজরুল ইসলাম খানের সঙ্গে 2টি মিত্র জোটের বৈঠক, নিজস্ব প্রতীকে ভোটের বাধ্যবাধকতার কারণে নিবন্ধিত মিত্র দলগুলোকে নিয়ে বিএনপিতে নতুন ভাবনা। এনসিপির বিষয়ে বহুমত। 100তম টেস্ট শতকে রাঙানোর দ্বারপ্রান্তে মুশফিক। মানবজমিন, সন্ত্রাসীদের হাতে অস্ত্র, একের পর এক হত্যাকাণ্ডে উৎকণ্ঠা। আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জে কেমন হবে নির্বাচন? শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। ইসির নিজস্ব জনবল থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি বিএনপির। তারেক রহমানের জন্মদিন আজ। দিল্লিতে 2 নিরাপত্তা উপদেষ্টার বৈঠক, স্পর্শকাতর ইস্যুগুলো নিয়ে আলোচনা। কালের কণ্ঠ, বন্দর রক্ষায় উত্তাল হচ্ছে রাজপথ। ভোটের জোট নিয়ে জোট, জাতীয় সংসদ নির্বাচন, বড় জোট গঠনের পথে বিএনপি, সমমনা 8 দলের সঙ্গে আসন সমঝোতা জামাতের। বিএনপি ও জামাত 2 দলের সঙ্গে আলোচনা এনসিপি। 4টি জোট গঠনের তৎপরতা। তারেক রহমানের 61তম জন্মদিন আজ। সংকটে আস্থা, সশস্ত্র বাহিনীতে নির্বাচন শান্তিপূর্ণ করতে সামরিক বাহিনী পুলিশের সহায়তা চান ডক্টর ইউনূস। দৈনিক কালবেলা, 3 বিধিতে ঝুলে আছে শিক্ষা ক্যাডারের বিধি। শুভ জন্মদিন তারেক রহমান। তত্ত্বাবধায়ক ফেরানোর রায় আজ। আচরণ বিধি নিয়ে রাজনৈতিক দলগুলোর তোপের মুখে ইসি। সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, রিভিউ হচ্ছে প্রার্থী তালিকা। বিএনপির ঘোষিত তালিকায় 25 থেকে 30টি আসনে পরিবর্তন আসতে পারে। মনোনয়ন বঞ্চিত হেভিয়েট নেতা, যুগপথের শরিক ও সমমনা দলের প্রার্থীদের নাম যোগ হতে পারে। 237 আসনের তালিকা চূড়ান্ত নয়, যে কোনো সময় পরিবর্তন যোগ্য। মহাজিব, তারেক রহমানের জন্মদিন আজ। ইসিতে পাল্টাপাল্টি দলগুলোর নতজানু নয়, শক্ত নির্বাচন চায় বিএনপি। তফসিলের পর মাঠ প্রশাসনের রদবদল চায় জামাত। আচরণবিধি বাস্তবায়নে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির। দেশ রূপান্তর, খুশি করা আশ্রয়ানে ঝোপঝাড়। নির্বাচনে সেনা পুলিশের সহায়তা চান প্রধান উপদেষ্টা। গণভোটের আইন করার তাগিদ সিইসির। নয়া দিগন্ত, বাস্তবতা মেনে নির্বাচনে যেতে হবে, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে সিইসি। শক্ত অবস্থানে থাকুন, নতজানি হওয়ার কোনো কারণ নেই। বিএনপি, লটারি করে ডিসিএসপি বদলি, কেন্দ্রে 5 সেনা সদস্য মোতায়েন জামায়াত।
বণিক বার্তা, অনূর্ধ্ব 5 বছর বয়সী শিশুদের 41% জন্ম নিবন্ধনের বাইরে। আদানির সঙ্গে বিরোধ, তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সালিসি কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা। দ্য ডেইলি স্টার, EC talks, BNP wants arrows from commission, not the admin. Jamaat questions reshuffles in police admin. NCP says candidates must not use alliance partners symbols. New Age, migrant workers' mental health largely ignored. Major parties seek ICC's neutrality. Yunus seeks armed forces support to hold peaceful festivals. দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম আজকের সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। সুলতান মাহমুদ, আপনি সে শুনছিলেন, এবং আজকের সংবাদপত্রগুলো মূলত হচ্ছে ইসির সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, সেটা পাশাপাশি নির্বাচনী যে জোটবদ্ধ হয়েছে কিংবা প্রত্যেক দলে যে প্রার্থী দেওয়া হয়েছে সেই সব বিষয়ে যাচাই বাছাই, এবং পাশাপাশি সামরিক বাহিনীর সহায়তা ছিলেন প্রধান উপদেষ্টা আমাদের নির্বাচন কেন্দ্র। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধতার কার্যক্রম, এই বিষয়গুলো নিয়েই আজকের পত্রিকাগুলো তাদের শিরোনামগুলো করছে। তো শুরুতে আমি ইসির যে শক্ত ভূমিকা চাই যে দলগুলো, ইসির সঙ্গে আলোচনা, আসলে সামনের যে নির্বাচন সেই ক্ষেত্রে ইসি কতটা নিরপেক্ষতা বজায় রাখতে পারবে এখন সাম্প্রতিক পরিস্থিতি কী মনে হচ্ছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে শক্ত ভূমিকা চায় নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশনের জন্য কিন্তু একটি বড় চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে যে রাজনৈতিক দলগুলো, তাদের অবস্থানের উপরে কিন্তু নির্বাচন কমিশনের শক্ত অবস্থা, শক্ত বা অনড় বা দুর্বল অবস্থা নির্ভর করবে। কেমন নির্বাচন কমিশনে এমনটাই বলছে, তাদেরও সহায়তা চাচ্ছে। কেমন আমার প্রথমেই যদি আপনি বলেন যে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এ যাবৎকাল পর্যন্ত আপনি যদি দেখেন যে এবারের নির্বাচনে কিন্তু একই দিনে আরেকটি বিষয় যুক্ত হয়েছে, সেটি হচ্ছে গণভোট। যদি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে এ যাবৎকাল পর্যন্ত স্বাধীনতা পরবর্তীকাল থেকে এই যদি 23-এর নির্বাচন পর্যন্ত দেখেন, 3টি মাত্র গণভোট হয়েছে, এবং সেই গণভোটগুলো কিন্তু আলাদা, কোনো জাতীয় নির্বাচনের সাথে না, পৃথকভাবে হয়েছে। হানা ভোট হয়েছে। আপনার রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাবে কিনা, বা রাষ্ট্রপতির অধীনে রাষ্ট্র পরিচালনা হবে কিনা, রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী হবেন কিনা, বা পার্লামেন্টারি পদ্ধতিতে আসবে কিনা, এই বিষয়গুলোই মূলত এর আগে যে গণভোট হয়েছে সেগুলো হয়েছে। কিন্তু এবার যেটা হচ্ছে সেটা হলো গণভোটের নামে 4টি ইস্যু এখানটাতে অ্যাড করা হয়েছে। এখন আপনি নিশ্চয়ই জানবেন যে বাংলাদেশের মানুষ যারা ভোট দিতে যায়, এর একটি বড় অংশ, যদি আপনি বলেন 2/3 তারা কিন্তু ব্যক্তি নয়, প্রতীকে ভোট দেয়। সেলটা কোথায় মারবে, আমরা দেখি অনেক বয়স, মানে একেবারে সিনিয়র সিটিজেন যারা, তারা অনেকে কিন্তু যারা ভোট কেন্দ্রে থাকেন, বিশেষ করে প্রিজাইডিং অফিসার বা পুলিং অফিসার বা ভোট গ্রহণ কর্মকর্তা আমরা যাদেরকে বলি, তাদেরও কিন্তু অনেক সময় সহায়তায় চায়, কালিটা লাগিয়ে দেয়, আমি এই প্রতীকে মারতে চাই, কোথায় মারবো, এটিও কিন্তু হয়। তো সেই দেশে আপনি 4টি বিষয় লিখে সেটির উপরে আপনি হ্যাঁ এবং না ভোট চাচ্ছেন। তো এটি আমাদের লিটারেসি কতটা আছে, অক্ষর জ্ঞানহীন মানুষের সংখ্যা কত, এবং সেখানে সেই ভোটারের সংখ্যা কত, সেইটা আপনাকে বুঝতে লাগবে। তারপরে হলো আপনার আরেকটি বিবেচনার বিষয় হলো, একটি ভোটের জন্য একজন মানুষ বা একজন ভোটার কতটা সময় পায় ভোট কেন্দ্রে সে ঢুকবে। উনি ঢোকাকালীন পর্যন্ত একটা বুথে উনি বের না হওয়া পর্যন্ত আরেকজন ঢুকতে পারবে না। তাহলে এবারের ভোট কেন্দ্রে বুথের সংখ্যা কি বাড়ছে? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আগের সর্বশেষ নির্বাচনে যে ভোট কেন্দ্র ছিল, মানে ভোট কার্যক্রম অনুষ্ঠান নিয়ে একটি জটিলতা, কিন্তু একটি সময়ক্ষেপণ আর একটি বোঝবার ক্ষমতা সেটি থেকে যাচ্ছে। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাই যে ইসির সঙ্গে সংলাপে যে রাজনৈতিক দলগুলো বেশ কিছু প্রস্তাব দিয়েছে, যেমন ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির, পাশাপাশি লটারির মাধ্যমে মাঠ প্রশাসনের রদবদল অর্থাৎ ডিসিএসপি যে রদবদল সেটা যাচ্ছে জামাত। আর এনসিপি যে জায়গাটায় বলছে যে প্রতীক এবং আপনার কি বলে এটাকে
জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার নিয়ে দলগুলোর মানে বিষয়ে এসে তাদের কথা আসছে আর কি। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে যে প্রস্তাবগুলো তারা দিচ্ছে, পাশাপাশি ইসি থেকেও তাদের যে সহযোগিতা চাচ্ছে, এবং আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের যে ইসি যে আচরণবিধি আছে, সেই আচরণবিধিতে শাস্তির কিন্তু কোনো স্পষ্ট মানে কোনো উল্লেখ নেই। না, আপনাকে এই জায়গায় দেখতে লাগবে যে আচরণবিধিতে কিন্তু কে কি করতে পারবে, কে কি করতে পারবে না, কি করলে কি শাস্তি হবে, সেটি কিন্তু আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এই যাবৎকাল পর্যন্ত 18 বার সংশোধন হয়েছে, এবং এই প্রত্যেকটি সংশোধনীতে দেখবেন যে বিচার কোনটা করলে কি হবে এবং কত ধারায় কত বছর জেল হবে, কত টাকা জরিমানা হবে, এই বর্ণনাগুলো এ পর্যন্ত রয়ে গেছে। আপনি সর্বশেষ সংশোধনীও আপনি যদি দেখেন, বিচারের বিষয়টি কিন্তু সেখানে উল্লেখ আছে, কোন বিচার করলে, প্রার্থী কী করলে হবে, বা আপনার সাংবাদিক যদি অন্যায় করে সেক্ষেত্রে কী হবে সেটা বলা আছে। ভোট গ্রহণের সাথে যারা সম্পৃক্ত তারা যদি কোনো আপনার আইন বহির্ভূত কোনো কিছু করে, নির্বাচন কমিশনের যে ধারা তার বাইরে যদি কোনো কিছু করে তাহলে কী হবে সেটা উল্লেখ আছে। আপনি যেটি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের সাথে সংলাপে নতুন কতগুলো বিষয় এনেছে, নতুন বিষয়ের মধ্যে দেখেন এটি একেবারে গতানুগতিক, নাথিং নিউ। যদি আপনি গত 8-10টি নির্বাচন দেখেন, নির্বাচনের আগে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, রাজনৈতিক অংশগ্রহণ করতে পারে বা নিবন্ধিত যে রাজনৈতিক দল তারা কি চায় সেটি শুনতে চায় নির্বাচন কমিশন, এবং এটি গণতন্ত্র এবং নির্বাচন সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের পূর্ব শর্ত। এবং সেই অনুযায়ী সর্বশেষ যে আলোচনা ইলেকশন কমিশন উদ্যোগ নিয়েছে, সেখানে নিবন্ধিত সবগুলো দল সেখানে অংশগ্রহণ করেছে, একমাত্র জাতীয় পার্টি এবং 14 দলের শরিক যারা তাদের বাদে অন্যরা সবাই এখন পর্যন্ত যে সর্বশেষ যে সংলাপ হয়েছে সেখানে আলোচনায় অংশ নিয়েছে। আপনি যেটি বলছিলেন যে জেলা প্রশাসক বা সরকারি কর্মকর্তাদের যারা যেটা আমরা আমলা বলি বা আপনার জেলা প্রশাসক বলি, টিওনো বলি, যেটা সেই জায়গায় পরিবর্তন এনে বিএনপি এবার যেটা নতুন করেছে, সাধারণত রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার এগুলো এই জায়গা থেকেই হয়। আমলা বিশেষ করে ডিস্ট্রিক্ট লেভেলের যিনি সরকারি কর্মকর্তা, এসি ল্যান্ড, টিওনো, এদের পর্যায় থেকে এগুলো হয়। তো বিএনপি এবার নতুন একটি দাবি তুলেছে যে না, সেখান থেকে নয়, নির্বাচন কর্মকর্তারা যেখানে যা আছে প্রত্যেকটি উপজেলা পর্যায় পর্যন্ত নির্বাচনী অফিস আছে আমাদের, তো সেখান থেকে কর্মকর্তা নিয়োগে। জামায়াত ইসলামী যেটা চাইছে, জামায়াত ইসলামী চাইছে লটারির মাধ্যমে। এখনই না কেন জামায়াত ইসলামী বলছে? বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, জামায়াত ইসলামী যে কারণে বলছে এখন যদি করে ফেলে তো কোনোভাবে যদি বায়াস হয়ে যায়, কারণ আমরা দেখেছি যে আমলারা সাধারণত এ যাবৎকাল পর্যন্ত যে এক্সাম্পল আছে, আমলারা বুঝে নিতে চায় যে কারা ক্ষমতায় আসতে পারে এবং আমলারা সেইভাবেই অ্যাক্ট করা শুরু করে। তো যে কারণে জামায়াত ইসলামী চেয়েছে এখনই নয়, তফসিল ঘোষণা হয়ে যাবার পর, তফসিল ঘোষণা হলে এই পরিবর্তনের সর্বময় ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত থাকে, তখন নির্বাচন কমিশন লটারির মাধ্যমে এটি করবে, যেটি এখনই কিন্তু জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে, ডেপুটি কমিশনার নিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনার সংস্থা মন্ত্রণালয় থেকে লটারি করেই করা হচ্ছে। তো এটি নতুন কোনো কিছু না। আরেকটি বিষয় আপনি সামনে এনেছেন যে প্রতীকে ভোটের ব্যাপারটি, এটি কিন্তু একরকম সেটেলড ইস্যু, কারণ প্রধান উপদেষ্টা যে বক্তব্য সর্বশেষ যেটি দিয়েছেন ঐকমত্য কমিশনের বা জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে, সেখানটাতে কিন্তু, এবং ইলেকশন কমিশন যে আরপিও সর্বশেষ যে সংশোধনী এনেছে সেখানটাই মূলত এসছে যে জোটের প্রার্থীরা জোটবদ্ধ হলেও তারা বড় দলের যার সাথে জোটবদ্ধ হবে তার প্রতীকে নির্বাচন করতে পারবে না, যে দলের যে প্রতীক আছে সেই প্রতীকেই তাদেরকে নির্বাচন করতে হবে। যেহেতু প্রধান উপদেষ্টার কথা নিয়ে আসলেন, উনি আগে থেকে বলে আসছেন যে আমাদের নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র হচ্ছে, এই বিষয়গুলো যে শঙ্কার কথা, উনি কালকেও যে বিষয়টা নিয়ে আসছেন যে সামরিক বাহিনীর সহায়তা যে উনি চাচ্ছেন। তার মানে ইলেকশনকে ঘিরে, ইলেকশনকে শান্তিপূর্ণ করার জন্য সরকারের যে চেষ্টা, এবং সরকার এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপর যে নির্ভরশীলতা যেটা, সেটাকে আপনি কীভাবে দেখছেন?
দেখেন, জুলাই বিপ্লবের কথা যদি আপনি বলেন বা 5ই আগস্ট পরবর্তী সময়ের কথা যদি আপনি বলেন, তাহলে তো দেশের এই শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য আপনি তো জানেন যে বিগত যারা সময়ে সরকারি ছিলেন তারা পালিয়ে সেই সরকার প্রধান সহ বিভিন্ন পর্যায়ের নেতা, কেন্দ্রীয় ব্যাংক কি বলে জাতীয় মসজিদের ইমাম থেকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পর্যন্ত যখন পালিয়ে গেছে, পুলিশ স্টেশন ছেড়ে চলে গেছে, সেই সময় কিন্তু সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় শান্তি বাহিনী যারা আছেন, আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষায় যারা আছেন, আর্মি বলেন, বিডিআর তো না, বিজিবি বলেন, পুলিশ বলেন, আনসার বলেন, সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি ধরে রাখা হয়েছে বা শান্তি শৃঙ্খলা ধরে রাখা হয়েছে, এটি কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টা। এবং গতকালকে মিরপুরে যে অনুষ্ঠানে সেনাবাহিনীর যে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, সেখানে সেটি উনি পুনর্ব্যক্ত করেছেন। তার পাশাপাশি উনি চেয়েছেন যে নির্বাচনটাতে উনি যেহেতু এই সরকার যেহেতু শান্তিপূর্ণ উৎসবমুখর একটি নির্বাচন করতে চান, সেই ক্ষেত্রে সেনাবাহিনী সহ অন্যান্য যারা বাহিনী আছেন সবাই যেন সেখানটাতে সামিল হয়। এবং আপনি দেখবেন এবারের নির্বাচন কমিশন আইনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে এবার নৌবাহিনী এবং বিমান বাহিনীকে যুক্ত করা হয়েছে। আগে কিন্তু তারা ছিলেন না, এবার যুক্ত করা হয়েছে। তার মানে হচ্ছে যে সরকার যেটি চাইছে, নির্বাচন কমিশন সেইভাবে হাঁটছে এবং নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগামী নির্বাচনটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য যাতে হয়, নির্বিঘ্ন যাতে হয়, বাধাহীনভাবে যাতে হয়, সেজন্য চেষ্টা করছে। এবং প্রধান উপদেষ্টা তাদেরকে এই বাহিনীগুলোর আগের যে সহযোগিতা সেটিকে স্মরণ করবার পাশাপাশি আগামী নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দর হয়, সেখানেও তাদের যাতে এরকম ভূমিকা অটুট অক্ষুণ্ণ থাকে, সেই আহ্বানটি জানিয়েছেন। এবং আমি মনে করি এটি একেবারেই সরকার প্রধানের পক্ষ থেকে এ ধরনের এই ধরনের আহ্বান একেবারেই যুক্তিযুক্ত এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন। আরেকটি খবর খুব গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে, সেটা হচ্ছে খলিল দোভাল যে বৈঠক, যেটাতে আমাদের সামরিক উপদেষ্টা যে বৈঠকে আছেন সেটা, এবং সেখানে কিন্তু সবার একটা ছিল যে উনি যে মুহূর্তে ওই দেশে অবস্থান করছেন ঠিক সে সময়ে পলাতক যে শেখ হাসিনা তার মানবতাবিরোধী অপরাধের মামলার তার রায়টি হয়েছে এবং তাকে প্রত্যাবর্তন চুক্তির আওতায় তাকে ফেরত আনার বিষয়ে চিঠির যে বিষয়টা সেটা দেওয়ার কথা আমরা যতটুকু আর কি করতে, কিন্তু এটা এখনও শিওর হয়নি। তো এবং দোভালকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তো কি মনে হচ্ছে আসলে এই বৈঠক, কারণ এই দুই দেশের মধ্যে যেই আমরা তিক্ততা এই 5 আগস্টের পর থেকে দেখতে পেয়েছি? দেখেন, তিক্ততা যদি আপনি মূল্যায়ন করতে চান, আর এটার আজকের যে শিরোনাম কাগজগুলোতে হয়েছে সেটির সাথে একটু বৈপরীত্য আছে, একটির সাথে আরেকটি যায় না বলতে, এখন আমাদের যে পররাষ্ট্র আমাদের যে উপদেষ্টা খলিল সাহেব যিনি গেছেন দিল্লিতে গেছেন, সেটি হলো সামরিক উপদেষ্টা কলম্বো সিকিউরিটি কনক্লেভ, সেখানটাতে গেছে। নট দ্যাট যে ভারতের আমন্ত্রণে গেছে বা উনি উপযাচক হয়ে ওইখানটাতে গেছে, সেখানে এশীয় অঞ্চলের কতগুলো দেশের যে সংগঠন, সেই সংগঠনের যে নিরাপত্তা বিষয়ক যে বৈঠক হয়, সেই সবগুলো এই সময় এটা পারে। এবং সেখানটাতে এখন বিষয়টি আলোচনায় এসছে, যেহেতু 2 দিন আগে একটি রায় হয়েছে সেই মুহূর্তে, এবং বিরতি কিন্তু আজকের বা 1 বছর আগের না, সেটি হলো পার্শ্ববর্তী দেশ ভারত এই যে বাংলাদেশে জুলাই বিপ্লব যে কারণে হয়েছে তার রসদ জুগিয়েছে কিন্তু সেই দেশটি। ধন্যবাদ। আমরা একদম শেষ দিকে আসলে আলোচনা করার অনেক কিছু ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা দর্শক আজ এখানেই শেষ করতে হবে আমাদের ফ্রন্ট পেজ। আবার দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।